গালিব ভাইয়া অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, হাবিত্রার থেকে মুক্তি পেলেও আমার থেকে মুক্তি পাবে না তুমি। আমিও মজা করে বললাম, আমি তো সারা জীবন আপনার বন্দী হয়ে থাকতে চাই গো মেরি রাজকুমার। এই বলে হাসতে হাসতে উপরে চলে এলাম পোশাক চেঞ্জ করার জন্য। আমি যখন রুমে ঢুকতে যাব তখনই শুনলাম কয়েকজন ফিসফিস করে কথা বলছে। আমি একটু এগিয়ে গিয়ে কান পেতে শুনলাম রাজকুমার গালিব একজন মনুষ্যকে বিয়ে করে এই মহলের রানী বানাবে, এটা আমাদের রাজাও নাকি মেনে নিয়েছে। আরেকজন বলল, আমাদের রাজা ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছে, তার মানে মেয়েটা মনুষ্য হলেও তার ভিতর অন্য কিছু থাকতে পারে। আবার আরেকজন বলল, আমার তো তেমন কিছুই মনে হয় না, মেয়েটা খুবই সাধারণ একটা মানুষ, তার ভেতর অন্য কিছু নেই, আর তার এমন কোনো যোগ্যতাও চোখে পড়েনি যে সে এই মহলের রানী হতে পারবে। একজন ধমক দিয়ে বলল, তোরা চুপ কর, এসব রাজা শুনতে পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। রাজার যদি সিদ্ধান্ত নেয় এই মেয়ে মহলের রানী হবে তাহলে তাই হবে, আমাদের কাজ শুধু রাজার আদেশ পালন করা, তার বিরোধিতা করা নয়। আমি কান পেতে এসব অবাক হয়ে শুনছিলাম। কি নিয়ে কথা বলছে তারা, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম গালিব ভাইয়ার মা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আন্টি আমি আসলে এই পোশাকগুলো পাল্টে এখন বের হব, আমাদের একটা জরুরি কাজ আছে। আন্টি বলল, আমি জানি কি কাজ সেটা, তবে এই মহলের সবার কথাই কান দিবে না, যদি কিছু শুনেও থাকো তাহলে ভুলে যেও, আর এখানে যা দেখবে যা শুনবে সেটা কারোর সাথে শেয়ার করবে না, তোমার প্রতি এটা আমার অনুরোধ আফরিন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমের ভেতরে চলে আসলাম। তারা আসলে কারা? রাজা রাজকুমার নিয়ে কি কথা বলছিল তারা? মনুষ্য নিয়েও কিছু বলছিল। সবকিছু মাথার উপর দিয়ে গেল। আন্টিও কেমন যেন অদ্ভুতভাবে কথা বলছিল। আমি এসব ভাবতে ভাবতে পোশাক পরিবর্তন করে নিলাম। তারপর আয়নার সামনে রাখা ফলদানি থেকে একটা আপেল উঠিয়ে সেটাকে কামড় দিলাম। আপেল এত মজা হয় নাকি? আমি আগেও খেয়েছি আপেল, কিন্তু এটা যেন সম্পূর্ণ অন্যরকম স্বাদ। আমি আরেকটা আপেল লুকিয়ে নিয়ে নিলাম আর হাতেরটা খেতে খেতে বের হলাম রুম থেকে। গালিব ভাইয়া নিচে অপেক্ষা করছিল। আমাকে আপেল খেতে দেখে বলল, এটা শেষ করো তাড়াতাড়ি, তারপর চলো, আমাদের সময় নেই। আমি বললাম, চলেন তাহলে, আপেল খেতে খেতে গেলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ সমস্যা, এই বাসা থেকে খাবার তো দূর, একটা সুতাও বের করা যাবে না, বাবার করা নিষেধ আছে। আমি একটু অবাক হলাম, তাই আধ খাওয়া আপেলটা টেবিলে রেখে বললাম, চলেন, আর খাবো না তাহলে। গালিব ভাইয়াও কিছু বলল না। আমি যে একটা আপেল লুকিয়ে রেখেছি সেটা তাকে বললাম না। বাসা থেকে বের হয়ে বললাম, এখন আমরা কোথায় যাব? গালিব ভাইয়া বলল, এখন রাত 3টা বাজে, কোনো দোকান খোলা পাবো না, হুজুর বলেছে মোমবাতি সে নিয়ে আসবে, আমাদের শুধু লাল রঙের সুতা নিয়ে তোমাদের বাসায় পৌঁছাতে হবে, হুজুর সেখানেই থাকবে। কিন্তু এত রাতে সুতা জোগাড় করব কোথা থেকে? কোনো দোকান তো খোলা নেই, তাহলে এবার কি করব? গালিব ভাইয়া বলল, আমি একটা দোকান চিনি যেটা সারা রাত খোলা থাকে, একটু দূরেই সেই দোকান, চলো যাই। এই এলাকায় তো এমন কোনো দোকান নেই যে সারা রাত খোলা থাকে। আচ্ছা, আপনি যেহেতু বলেছেন তাহলে চলেন। আর পরে আপনার বাবাকে আর কোথাও দেখলাম না, সে কোথায় গিয়েছে? গালিব ভাইয়া খুব আস্তে করে বলল, বাবা শিকারে গিয়েছে। এবার আমি একটু ভয় পেলাম গালিব ভাইয়াকে নিয়ে। তার বাড়িতে কারা যেন অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। তার মা বলল, যা দেখবে যা শুনবো তা কারোর সাথে শেয়ার করা যাবে না। এখন আবার গালিব ভাইয়া বলছে তার বাবা শিকারে গিয়েছে, তাহলে তারা কি অন্য কিছু? ধুর, কি সব ভাবছি। গালিব ভাইয়াকে আমি অনেক আগে থেকে চিনি, সে কিভাবে ওসব হতে পারে? এটা হয়তো আমার সাথে মজা করে বলছে। আমি হাসতে হাসতে বললাম, তার মানে আপনার বাবা রাতের বেলা শিকারে গিয়েছে, তার ছেলের বউর জন্য পাখি মেরে নিয়ে আসবে, রোস্ট করে খাওয়াবে। গালিব ভাইয়াও হাসতে হাসতে বলল, শিকার কি শুধু পশু পাখি করা যায় আফরিন? মানুষ শিকার করার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। আমি অবাক হলেও হেসে উড়িয়ে দিলাম কথাটা। ভাইয়া, আপনি না সবসময় মজা করেন, কিন্তু আপনি যতই আমাকে ভয় দেখানোর চেষ্টা করেন আমি ভয় পাবো না। আপনি আমার পাশে থাকলে আমার যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা আমি জানি। কথা বলতে বলতে আমরা শহর থেকে একটু দূরে পৌঁছালাম। সেখানে ছোট একটা টং দোকানে হারিকেন জ্বালিয়ে বসে আছে 7-8 বছরের একটা বাচ্চা ছেলে। আমি এই পথ দিয়ে অনেক যাওয়া আসা করেছি, কিন্তু এখানে যে দোকান আছে সেটা কখনো খেয়াল করিনি। আমাদের এগিয়ে আসতে দেখে বাচ্চাটা উঠে দাঁড়িয়ে গেল। গালিব ভাই বলল, আরে দাঁড়াতে হবে না, বসো বসো, আমি এখানে একটা কাজে এসেছি, আমার কিছু লাল রঙের সুতা রাখবে। বাচ্চাটা কিছু না বলে হারিকেনটা হাতে নিয়ে রাস্তা থেকে নেমে হাঁটা শুরু করলো। গালিব ভাই বলল, তাকে অনুসরণ করতে হবে আমাদের।
আমরা বাচ্চাটাকে অনুসরণ করতে লাগলাম। সবকিছু কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হচ্ছে। চারদিক থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। আমার বারবার মনে হচ্ছে পেছনে কেউ আসছে। তার পায়ের শব্দটা স্পষ্ট বুঝতে পারছি। গালিব ভাইয়াকে এটা নিয়ে বললে সে বলল, রাতের বেলা হাঁটলে এমনটা মনে হওয়া স্বাভাবিক, তাই পেছনে না তাকিয়ে সোজা হাঁটতে থাকো। আমি কৌতূহল ধরে রাখতে পারছি না। হঠাৎ কি মনে করে যেন পিছনে তাকালাম এবং দেখলাম আমাদের পেছনেও সেই বাচ্চাটাই হাঁটছে হারিকেন হাতে, এবং তার পিছনে আমি আর গালিব ভাইয়া। এটা দেখে আমি ভয়ে গালিব ভাইয়ার হাত চেপে ধরলাম। গালিব ভাইয়া বলল, বলেছিলাম না পেছনে না তাকাতে। আমি আর কিছু না বলে গালিব ভাইয়ার হাত ধরে সোজা তাকিয়ে হাঁটতে লাগলাম। মনে হচ্ছে পেছন থেকে তারা আমাকে যেতে নিষেধ করছে। এটা নিশ্চয়ই হাবিবটার কোনো ধোঁকা হবে, তাই তেমন কিছু না ভেবে হাঁটতে লাগলাম। কে এই বাচ্চা? অন্ধকারে কোথায় যাচ্ছি তাও জানি না। আমার বিশ্বাস শুধু গালিব ভাইয়ার উপর। হাঁটতে হাঁটতে আমরা ছোট কুড়ে ঘরের সামনে গিয়ে থামলাম। বাচ্চাটা হাতের ইশারায় আমাদের দাঁড়াতে বলে ঘরে ঢুকে গেল। আমি আবার আর চোখে তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই। চাঁদের আলোতে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা জায়গা। মাঝে মাঝে পেঁচার ডাক ভেসে এসে বুকে কম্পন সৃষ্টি করে দেয়। আমি বললাম, ভাইয়া, কে এই ছেলেটা? আপনি কি তাকে আগে থেকেই চিনেন? সে দোকান ছেড়ে আমাদের এত দূরে নিয়ে আসলো কেন? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব বলবো তোমাকে, আগে আমাদের কাজটা হয়ে যাক। তোমাকে অনেক কিছু এখনো জানানো হয়নি, ধৈর্য ধরো, সব জানতে পারবে। এমন সময় ছেলেটা সাদা রঙের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো এবং এসে সেটা গালিব ভাইয়ার হাতে ইশারায় কি যেন বোঝালো। খেয়াল করলাম ঘরের দরজায় একজন মধ্যবয়স্ক মহিলা আঁচলে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। হয়তো সে বাচ্চাটার মা হবে। গালিব ভাইয়াও ছেলেটাকে ইশারায় কিছু বলে আমাকে বলল, চলো আফরিন, যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গিয়েছি, এই বলে হাঁটা দিল। আমি গালিব ভাইয়ার সাথে হাঁটা দিলাম আর বললাম, বাচ্চাটা আপনাকে ইশারায় কি বলল? সে কি কথা বলতে পারে না? আপনি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন? ছেলেটা কথা বলতে পারে না, ছোটবেলা থেকে বোবা। আর সে আমাকে ইশারায় বলল সোজা এখান থেকে চলে যেতে, পেছনে যাতে না তাকাই। এই জায়গাটা ভালো না। আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি না। যেটা জানার সেটা সময়ই তোমাকে জানিয়ে দেবে। এখন আগের বারের মতো পেছনে তাকাবে না, সোজা তাকিয়ে হাঁটো। আমিও আর কিছু বললাম না। পেছন থেকে বিভিন্ন আওয়াজ আসছে, আবার মানুষের কণ্ঠ ভেসে আসছে। একবার মনে হলো বাবা আমাকে ডাকছে, আফরিন, আমাকে একা ছেড়ে যাস না, আমাকে নিয়ে যা। আবার মায়ের কণ্ঠ ভেসে আসছে, পেছনে তাকাস না আফরিন, চলে যায় এখান থেকে। আমার কান যেন তবদা খেয়ে যাচ্ছে। গালিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে খুব শান্তভাবেই হেঁটে চলেছে। তাহলে এই আওয়াজগুলো কি শুধু আমি শুনতে পাচ্ছি? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গালিব ভাই আমার দিকে না চেয়ে বলল, শব্দগুলো আমিও শুনতে পাচ্ছি আফরিন, এগুলো কানে দিও না, সোজা হাঁটতে থাকো। আমি কানে হাত রেখে সোজা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমরা আমাদের বাসার সামনে পৌঁছলাম তখন প্রায় রাত 4টা বেজে গিয়েছে। হুজুর এখনো আসেনি এখানে। গালিব ভাইয়া বলল, হুজুর আসলেই আমরা ভেতরে প্রবেশ করব। আমি খেয়াল করলাম আমার ওড়নাটা কেমন যেন ভিজে যাচ্ছে। ওড়নার ভেতরেই লুকিয়ে সেই আপেলটা নিয়েছিলাম। আপেল থেকে পানি বের হচ্ছে নাকি? ওড়না ভিজে যাচ্ছে কেন? আমি একটু সাইডে গিয়ে গালিব ভাইয়াকে না দেখিয়ে আপেলটা বের করলাম ওড়নার ভেতর থেকে। যখন সেটা হাতে নিলাম তখন আমার পুরো শরীর কেঁপে উঠল ভয়ে। এটা কি? আমি আপেল ভেবে যা নিয়ে এসেছি সেটা কোনো আপেল না, এটা একটা কাঠবিড়ালের কাটা মাথা। সেটা থেকে এই রক্ত পড়ে আমার ওড়না ভিজে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি তো আপেল নিয়েছিলাম, তাহলে বিড়ালের মাথা আসলো কোথা থেকে? আমি ভয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলাম হাত থেকে। তারপর গালিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, গালিব ভাইয়া। তখনই হুজুরের কণ্ঠ ভেসে আসলো দূর থেকে, আফরিন, গালিবের থেকে দূরে থাকো। আমি তাকিয়ে দেখলাম হুজুর জোরে জোরে হেঁটে এদিকে আসছে আর বলছে, গালিব কোনো মানুষ না, ওর থেকে দূরে থাকো। আমি তখন গালিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে আস্তে আস্তে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। গালিব ভাইয়াকে দেখে আমি ভয়ে চিৎকার করে পিছিয়ে গেলাম। তার চোখ সম্পূর্ণ কালো আর কপালে সেই তৃতীয় চোখ। গালিব ভাইয়া তার 3 চোখ বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই হুজুর দৌড়ে এসে তার গলা থেকে একটা তাবিজ খুলে সেটা পরিয়ে দিল আমাকে। গালিব ভাইয়া থেমে গেল। হুজুর হাঁপাতে হাঁপাতে বলল, কিভাবে কিভাবে এটা তুমি পারলে গালিব?
তুমি একজন জিন হয়ে কিভাবে এতদিন আমার মতো একজনকেও ধোকা দিলে? আমি কেন বুঝতে পারলাম না এটা? গালিব ভাইয়া হাসতে হাসতে গম্ভীর গলায় বলল, হুজুর, আপনি তো আপনার স্ত্রীকেই বুঝতে পারেননি, আমাকে বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী জাইফা আমার একমাত্র আদরের বোন ছিল। আপনি তাকে মেরে ফেললেন হুজুর। কিভাবে এত নিকৃষ্ট হতে পারলেন? হুজুর যেন আকাশ থেকে পড়ল। তোতলানো কণ্ঠে বলল, জাইফা তোমার বোন মানে? এসব কি বলছো? জাইফা তো খুব সাধারণ একজন জিন ছিল। গালিব ভাইয়া এক ঝটকায় হুজুরের সামনে এসে হুজুরকে উঠিয়ে ছুঁড়ে মারল, আবার তার কাছে চলে গেল মুহূর্তের মাঝে। এক হাতে হুজুরের গলা চেপে উঠিয়ে বলল, জাইফা একজন রাজকুমারী ছিল, আমার বোন ছিল সে। রাজকুমারী হওয়া সত্ত্বেও সে খুব সাধারণভাবে চলাফেরা করত। আপনাকে ভালোবেসে নিজের রাজপ্রাসাদ ছেড়ে একটা ভালোবাসা পাওয়ার আশায় ছুটে গিয়েছিল, আর আপনি কি না ওকে মেরে ফেললেন। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আপনার গলায় ওই তাবিজটা থাকার কারণে এতদিন আপনাকে কিছুই করতে পারেনি। আজ ওই তাবিজটা আপনি আফরিনকে দিয়ে নিজেকে আমার হাতে তুলে দিয়েছেন। এই বলে হুজুরকে আবার ছুঁড়ে ফেলে দিল। হুজুর কোনো রকমে উঠে আমার দিকে তাকিয়ে বলল, ওই তাবিজ আমাকে ফেরত দাও আফরিন, তাড়াতাড়ি করো, আমাকে ও মেরে ফেলবে। এবার আমি আমার ভয়ার্ত চেহারাটা ধীরে ধীরে স্বাভাবিক করে মিটিমিটি হাসতে লাগলাম। এটা দেখে হুজুর রেগে গিয়ে বলল, কি হলো, হাসছো কেন তুমি? তাহলে তুমিও কি গালিবের সাথে? গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরো অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।